ক্লাস 10 আজকের ক্লাসে সবাইকে স্বাগত, ওয়েলকাম আজকের ক্লাসে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মৌল সমূহের ধর্মের পর্যাবৃত্ততা। তাহলে ধর্মের পর্যাবৃত্ততা কাকে বলে? আমরা যখন একটা শ্রেণী বরাবর বা পর্যায় বরাবর, শ্রেণী বরাবর যদি ভাবি তাহলে উপর থেকে নিচে, আর পর্যায় বরাবর যদি ভাবি তাহলে বাম দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে, সাধারণত বাম দিক থেকে ডান দিকে আমরা বলি। একটা পর্যায়ে আমি নিলাম, দ্বিতীয় পর্যায়টাই নিলাম। প্রথম পর্যায়ে তো খুব কম মৌল আছে, শুধু হাইড্রোজেন আর হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন আর নিয়ন। তো এক্ষেত্রে আমরা যে সমস্ত ধর্মগুলোর কথা ভাববো সেই সমস্ত ধর্মগুলো বাম দিক থেকে ডান দিকে, মানে এই দিক থেকে, এটা বাম দিক থেকে ডান দিকে কিছু কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলোর এরকম একটা বাম দিক থেকে ডান দিকে গেলে বা উপর থেকে নিচে গেলে তাদের একটা নিয়মিত পরিবর্তন লক্ষ্য করা যাবে। অর্থাৎ এইদিকে যাব তো বাড়বে বা কমতেও পারে, এদিকে গেলাম কমলো। কোনো কোনো ধর্ম আছে যাদের বাম দিক থেকে ডান দিকে গেলে কমলো, কিছু কিছু ধর্ম আছে যেগুলো বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে। আবার যদি একটা শ্রেণী বরাবর ভাবি, শ্রেণী বরাবর এই গ্রুপ ওয়ানটাই যদি আমরা দেখি তাহলে দেখবো যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম। তো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে এরকম ওপর থেকে নিচে নামলে বা নিচ থেকে ওপরে উঠলে কিছু কিছু ধর্ম আছে যাদের একটা রেগুলার পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে প্রথমে আমরা সংজ্ঞাটা লিখে নেব যে পর্যাবৃত্ততা বলতে আমরা কি বুঝি। পর্যাবৃত্ততা বলতে সেই যেটা বুঝি সেটা হলো, সংজ্ঞাটা আমরা লিখছি, যে সমস্ত ধর্ম পারমাণবিক সংখ্যার সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা পর্যায় সূত্রের মতোই হলো, পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটাও বলা যেতে পারে, বা আমরা যেভাবে বোঝানোর ভাষায় বললাম সেটাও বলা যেতে পারে যে যে সমস্ত ধর্ম পর্যায় সারণীতে একটা নিয়মিত পরিবর্তন লক্ষ্য করা যায় তাদেরকে আমরা, সেই সমস্ত ধর্মগুলোকে আমরা বলি পর্যাবৃত্ত ধর্ম। তাহলে কোন কোন ধর্মগুলোকে আমরা পর্যাবৃত্ত ধর্ম বলবো সেই ধর্মগুলোকে আমরা লিখছি এবং এক একটা করে সেই ধর্মগুলো আমরা আলোচনাও করব। যেমন আমরা যেগুলো ধর্ম আলোচনা করব সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, তারপরে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন শক্তি, আয়োনাইজেশন এনার্জি বা শক্তি। অনেক বইতে আয়নী ভবন বিভব লেখা হয়ে থাকে, আয়নী ভবন বিভব। জারণ ধর্ম, বিজারণ ধর্ম, জারণ আর বিজারণ ধর্ম। সাধারণত 6 যোজ্যতা। তো
তো এই বেশ কয়েকটা ধর্ম, আরো কিছু ধর্ম আছে যেগুলো আমরা তো আর পরবর্তী ক্লাসে একটা দুটো আরো এক্সট্রা আছে যেগুলো আমরা শিখবো পরবর্তী ক্লাস, মানে ক্লাস 11। ক্লাস 10-এ আমার এইটুকুই কাজে লাগে। পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নী ভবন বিভব, জারণ ধর্ম, বিজারণ ধর্ম, আর হচ্ছে যোজ্যতা। এখান থেকে একটা এমসিকিউ আসে, যেমন কিছু কিছু ধর্ম যেগুলো পর্যাবৃত্ত নয়, অর্থাৎ তাদের রেগুলার পরিবর্তন হয় না, সেই সমস্ত ধর্মগুলো দিয়ে দেবে, সাথে এগুলোকে দিয়ে দেবে, বলবে যে কোনটা পর্যাবৃত্ত ধর্ম নয়, কোনটা, বা উল্টোটাও হতে পারে। আমরা সেরকম কিছু ধর্ম এই পাশে লিখছি, এগুলো তাহলে পর্যাবৃত্ত ধর্ম। আর পর্যাবৃত্ত নয় যেমন ঘনত্ব, ঘনত্ব, বর্ণ মানে রং, তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তাটা খুব বেশি আসতে দেখেছি বিভিন্ন প্রশ্নে, তেজস্ক্রিয়তা। তাহলে ঘনত্ব, বর্ণ, তেজস্ক্রিয়তা, দ্রাব্যতা, এই ধরনের আরো কিছু আছে। তাহলে আমাদের এমসিকিউ এর প্রশ্নে যদি আসে যে কোন ধর্মটা পর্যাবৃত্ত ধর্ম, তখন কি করা হবে? এমসিকিউ অপশন তো 4টেই থাকে, এখান থেকে 3টে অপশন আর এখান থেকে একটা অপশন দিয়ে দেবে, তখন আমাকে বলতে হবে কোন ধর্মটা পর্যাবৃত্ত। আর যদি এরকম উল্টোটা আসে যে কোন ধর্মটা পর্যাবৃত্ত ধর্ম নয়, তখন কি করা হবে? এখান থেকে যে কোনো 3টাকে দেবে, এখান থেকে একটাকে দেবে। তো আমরা চুজ করে নেব এখান থেকে যেটা পাই। তো সাধারণত তেজস্ক্রিয়তা, ঘনত্ব আর দ্রাব্যতা, এই 3টেকে আমি অনেক বেশি আসতে দেখেছি। চৌম্বক ধর্ম আছে, চৌম্বক ধর্ম। চুম্বক ধর্ম মানে কোন যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এরা চুম্বক দিয়ে আকৃষ্ট হয়। তো চৌম্বক ধর্ম এরকম পর্যায় সারণীতে ওদের রেগুলার পরিবর্তন দেখা যায় না। পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? একটা পরমাণুকে আমরা বিভিন্ন মডেলে যখন দেখেছি যে পরমাণুকে গোল হিসেবেই দেখেছি, তাই তো, একটা গোলক, ব্যাসার্ধ। এবার এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস ধনাত্মক আধান যুক্ত। নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন রয়েছে, কে কক্ষ, তারপরে এল কক্ষ, এইভাবে ইলেকট্রন আছে। পারমাণবিক ব্যাসার্ধ আমরা কাকে বলবো? এই নিউক্লিয়াসের কেন্দ্র থেকে শেষ কক্ষপথ অবধি যে দূরত্ব, তাকে আমরা বলবো পারমাণবিক ব্যাসার্ধ। বোঝা গেল? পারমাণবিক ব্যাসার্ধ আমরা তাহলে কাকে বলবো? নিউক্লিয়াসের কেন্দ্র থেকে একদম সর্বশেষ কক্ষপথ, একদম লাস্ট কক্ষপথ, বহিস্থ কক্ষপথ অবধি যে দূরত্ব, তাকে বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। যদি এখানে আরো একটা কক্ষ থাকে KLM, তাহলে এই পারমাণবিক ব্যাসার্ধ হয়ে যাবে এই পর্যন্ত, একে বলছি আমরা পারমাণবিক ব্যাসার্ধ। একটা সংজ্ঞায় বিচ্ছিন্ন পরমাণু কথাটা উল্লেখ আছে, যে কোনো একটা বিচ্ছিন্ন পরমাণুর নিউক্লিয়াস থেকে লাস্ট কক্ষপথ অবধি যে দূরত্ব, তাকেই বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। সংজ্ঞাটাও মুখস্থ করে নেবে, কিন্তু সংজ্ঞাটাও পরীক্ষায় আসে, যেহেতু সংজ্ঞাটাও পরীক্ষায় আসে, মুখস্থ করে নেবে। এবার এই বিচ্ছিন্ন পরমাণু সংজ্ঞায় যে আছে, বিচ্ছিন্ন পরমাণুর বহিস্থ কক্ষপথের যে দূরত্ব নিউক্লিয়াস থেকে, তাকেই বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। কিন্তু এই বিচ্ছিন্ন পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ মাপাটা খুব একটা সহজ কথা নয়, বা সম্ভবই নয়। তার কারণ পরমাণু বিচ্ছিন্ন অবস্থায় পরমাণুকে পাওয়াই যায় না। হয় পরমাণু অন্য কোনো মৌলের সাথে যুক্ত থাকে, বা সেম টাইপের মৌলের সাথে যুক্ত হয়ে, যেমন হাইড্রোজেন পরমাণু আর হাইড্রোজেন অণু, দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোজেন অণু তৈরি হয়েছে। হাইড্রোজেন পরমাণু খুব সক্রিয়, তো পরমাণু নিজেরা কারোর থাকে না এমনি অবস্থায়, পারমাণবিক হাইড্রোজেন খুব সক্রিয়, সেটা আমরা রাসায়নিক বিক্রিয়াতেই তাদেরকে পেতে পারি। খুব স্বল্প সময়ের জন্য থাকবে, আবার অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয়ে যেতে পারে। তাহলে ফ্রি পাবোই না, বিচ্ছিন্ন পরমাণু পাওয়া সম্ভব না।
সেই জন্য 3 রকমের পারমাণবিক ব্যাসার্ধ আছে। একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, আরেকটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস, ভ্যান ডার ওয়ালস একটা বিজ্ঞানীর নাম, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এবার সমযোজী ব্যাসার্ধ কাকে বলবো? সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো নিউক্লিয়াস, তাদের দুটো কেন, তার বেশিও হতে পারে অবশ্যই। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো সমযোজী ব্যাসার্ধ। যেমন উদাহরণ হিসেবে যদি ভাবি যে এই একটা হাইড্রোজেনের কথাই ভাবি, দুটোই হবে বন্ধনই সবসময় দুটো পরমাণুর মধ্যেই হবে, দুটো ইলেকট্রন, রাসায়নিক বন্ধনীর চ্যাপ্টার আমাদের পড়ানো হয়ে গেছে, তার ভিডিও আমাদের দেওয়া আছে। তাহলে এই দুটো হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, এদের মধ্যে এই নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব, এর মাঝখানের যে দূরত্ব সেটাকেই বলবো আমরা পারমাণবিক ব্যাসার্ধ। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা গেছে যে এটা হচ্ছে 74 পিকোমিটার। এই দুটো নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব 74 পিকোমিটার। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ R ইকুয়াল টু হয়ে যাবে 74/2 ইকুয়াল টু 37 পিকোমিটার। আমরা পারমাণবিক ব্যাসার্ধ মাপি কি কি ইউনিটে? মাপি হচ্ছে পিকোমিটার। পিকোমিটার এগুলো 9-এ শিখেছি, 10⁻⁻12 মিটার। আর মাপি অ্যাংস্ট্রম ইউনিটে, অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার। তাহলে আমরা পারমাণবিক ব্যাসার্ধ মাপি পিকোমিটারে আর অ্যাংস্ট্রম। পিকোমিটার মানে 10⁻12 মিটার, অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻10 মিটার। তাহলে এর সংজ্ঞা সমযোজী ব্যাসার্ধ যা দাঁড়ালো যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের হাফ, তাকে আমরা বলবো সমযোজী ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ ধাতুর ক্ষেত্রে হবে। ধাতুর ক্ষেত্রে দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব কাছাকাছি যারা আছে তাদের ধাতুর ক্ষেত্রে সাধারণত তারা কাছাকাছিই থাকে, গায়ে খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে কঠিন পদার্থগুলো, হাইড্রোজেন গ্যাস। তাহলে ধাতুর ক্ষেত্রে ধাতব ব্যাসার্ধ আমরা কাকে বলবো? দুটি ধাতুর নিউক্লিয়াসের যে মধ্যবর্তী দূরত্ব তার অর্ধেককে বলবো। আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, এই একটা হাইড্রোজেন অণু, পাশাপাশি আরেকটা হাইড্রোজেন অণু এসে গেল, এই একটা হাইড্রোজেন অণু। এক্ষেত্রে কি হবে? এই সবচেয়ে কাছাকাছি যে হাইড্রোজেন অণুটা আছে তাদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব এতটা বেশি, এইটুকুটা, তার অর্ধেককে বলবো আমরা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তার মানে সেম অণু না, পাশাপাশি আরেকটা সবচেয়ে কাছের অণু, তাদের দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে আমরা বলবো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। পরীক্ষায় দেখা গেছে যে সমযোজী ব্যাসার্ধ সবচেয়ে ছোট, তারপরে ধাতব ব্যাসার্ধ এবং তারপরে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এবার আমরা পারমাণবিক ব্যাসার্ধের ট্রেন্ড, পরিবর্তনের ট্রেন্ড কিরকম হয় সেটা দেখি। অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে গেলে আর ওপর থেকে নিচে নামলে একটা পারমাণবিক ব্যাসার্ধের কি পরিবর্তন হয়। শ্রেণীটা আগে প্রশ্ন তোমাদের কিন্তু এখান থেকে খুব আসে, তো ভালো করে মনে রাখতে হবে এবং বুঝেও নিতে হবে। লিথিয়াম আছে, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন আর নিয়ন। এই হচ্ছে আমার পর্যায় 2 নম্বর পর্যায়। 2 নম্বর পর্যায়ের ক্ষেত্রে কি হয়? একটাই এই কেন্দ্র আছে ধনাত্মক আধান। লিথিয়ামের ক্ষেত্রে কেন্দ্রে আছে দুটো প্রোটন আছে, আর কে কক্ষে দুটো ইলেকট্রন আছে। লিথিয়ামের ক্ষেত্রে 3টে প্রোটন, কে কক্ষে দুটো ইলেকট্রন, এল কক্ষে একটা ইলেকট্রন। এই হলো লিথিয়াম পরমাণু। পারমাণবিক ব্যাসার্ধ কি হবে?
এখান থেকে এই অবধি যে দূরত্ব সেটা হচ্ছে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ। লিথিয়াম এই হয়ে গেল। আমি বারবার মুছে মুছে করবো না, একটার মধ্যেই করব। তো এই জায়গাটা কিন্তু প্রত্যেককে ভালো করে দেখো। এটা আমার লিথিয়াম পরমাণু হয়ে গেল। এবার আমি একটা করে ইলেকট্রন, নিউট্রন এখন কাউন্ট করছি না, যেহেতু নিউট্রন বিস্তরিত। এটা একটা প্রোটন বাড়লো, আরেকটা ইলেকট্রন বাড়লো, সেম কক্ষ। এটা কে কক্ষ, দুটো ইলেকট্রন থাকে, তারপর এল কক্ষ। এটা হয়ে গেল বেরিলিয়াম। বেরিলিয়ামের 4টে প্রোটন আছে আর 4টে ইলেকট্রন আছে। তারপরের মৌল বোরন। বোরনের ক্ষেত্রে কেন্দ্রেও বাড়লো একটা, 5টা, এখানেও বাড়লো একটা, 5টা হয়ে গেল। বোরনের পরের মৌল পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু তাহলে দাঁড়াচ্ছে নিউক্লিয়াস থেকে এই কক্ষপথের দূরত্ব। তারপরের মৌল কার্বন। কার্বনের ক্ষেত্রে এখানে হয়ে গেল 6টা ইলেকট্রন, এটা হয়ে গেল কার্বন। প্রোটনও একটা বেড়ে গেল, কার্বন। তারপরের মৌল নাইট্রোজেন। নাইট্রোজেন ইলেকট্রন এল কক্ষে একটা বাড়লো, প্রোটন নিউক্লিয়াসে একটা বাড়লো। তারপরের মৌল অক্সিজেন। অক্সিজেন এখানে ইলেকট্রন একটা বাড়লো, প্রোটন একটা বাড়লো। তারপরের মৌল ফ্লুরিন। ফ্লুরিন ফ্লুরিনের ক্ষেত্রে এখানে প্রোটন একটা বাড়লো, এখানে ইলেকট্রন আরেকটা বাড়লো। তাহলে এই যে মৌলগুলো আমরা দেখলাম, একই পর্যায়ে যত মৌল ছিল সব কিন্তু ইলেকট্রন এই কক্ষে এসে ঢুকলো, নতুন করে কোনো কক্ষ অ্যাড হলো না। তাহলেও কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড় হবে লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর বোরন, তারপর কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লুরিন। তার মানে লিথিয়াম সবচেয়ে বড়, তারপর বেরিলিয়াম, বোরন, কার্বন, পারমাণবিক ট্রেন। তাহলে কি দেখতে পেলাম, বাম দিক থেকে ডান দিকে গেলে কমলো, বাম দিক থেকে ডান দিকে কমবে। কেন কমবে, তার কারণ যত প্রোটন সংখ্যাও বেড়েছে তত ইলেকট্রন সংখ্যাও বেড়েছে। বেশি সংখ্যক প্রোটনকে বেশি সংখ্যক ইলেকট্রন আকর্ষণ করার ফলে এই কক্ষটাকে যত এখানে প্রোটন বাড়ছে তত ইলেকট্রনের আকর্ষণ বল বাড়ার জন্য এই কক্ষটা তত ছোট হতে থাকবে। এই কক্ষটা ছোট হতে থাকবে, তার ফলে পারমাণবিক ব্যাসার্ধ, এটা এল কক্ষ ছিল বেরিলিয়ামের ক্ষেত্রে, যেই আমরা ফ্লুরিনে পৌঁছালাম তখন এল কক্ষ সংকুচিত হয়ে গেছে। এল কক্ষকে নিউক্লিয়াস নিজের কাছে টেনে নিয়েছে। তার ফলে পারমাণবিক ব্যাসার্ধের এই ক্রমটা আমরা দেখতে পেলাম, যে পারমাণবিক ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে গেলে কমবে। তাহলে এটা মনে রাখবো আমরা, পারমাণবিক ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে গেলে কমবে। পরের পর্যায়ে, এটা পর্যায় 2, এটা হচ্ছে পর্যায় 2। পরের পর্যায় অর্থাৎ পর্যায় 3তেও একই রকমই হবে। সোডিয়াম আছে, সোডিয়াম, এখানে আছে ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপরে আর্গন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে গ্রুপ 1 এর মৌলগুলির, প্রতিনিধি মৌলের ক্ষেত্রে গ্রুপ 1 এর মৌলগুলোর ব্যাসার্ধ সবচেয়ে বেশি, আর গ্রুপ 17 এর মৌলগুলোর ব্যাসার্ধ সবচেয়ে কম। আর নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস, গ্রুপ 18 মৌলগুলো এক পরমাণু, এদের সমযোজী ব্যাসার্ধ পরিমাপ করা সম্ভব নয়। আরেকটা কি দেখতে পাবো, যে এবার যদি আমরা শ্রেণী বরাবর ভাবি, তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। শ্রেণী বরাবর কি হয়, ছবি এঁকে যদি দেখি তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি আঁকছি লিথিয়াম। লিথিয়ামের 3টে প্রোটন আছে আর 3টে ইলেকট্রন থাকবে, তাহলে কে কক্ষে 2টো ইলেকট্রন, আর এল কক্ষে একটা ইলেকট্রন। এই হয়ে গেল আমার লিথিয়াম। লিথিয়াম লিথিয়ামের পরের মৌল সোডিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে 11টা ইলেকট্রন। কি হয় সেক্ষেত্রে, এখানে আরেকটা কক্ষ অ্যাড হয়ে যাবে,
আরেকটা কক্ষ অ্যাড হয়ে যাবে। এই 2 এখানে হবে 8টা, 3 4 5 6 7 8, তাহলে এল কক্ষে 8টা, কে কক্ষে 2টো, এটা হয়ে গেল আমার সোডিয়াম, কে এল এম, এম কক্ষে একটা ইলেকট্রন এলো। পটাশিয়ামের ক্ষেত্রে হবে আরেকটা নতুন কক্ষপথ অ্যাড হয়ে যাবে। এটা আমার হয়ে গেল পটাশিয়াম, পটাশিয়ামে নতুন কক্ষ অ্যাড হলো, এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে 8টা হয়ে যাবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে প্রতিটা মৌলের ক্ষেত্রে একটা নতুন করে কক্ষ অ্যাড হচ্ছে। যেমন লিথিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ এটা, সোডিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ এইটা, পটাশিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ এটা। তাহলে শ্রেণী বরাবর কি প্রবণতা আমরা দেখতে পাবো? শ্রেণী বরাবর যে প্রবণতা দেখতে পাবো সেটা হচ্ছে উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। এখান থেকে কি রকম প্রশ্ন আসে? এখান থেকে এরকম প্রশ্ন আসে, এই যে আমি মৌলগুলো দেখলাম, এই মৌলগুলো তোমাদেরকে বলে দেবে, যেমন দিয়ে দেবে যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, বা আরো অন্য ট্রেন্ডেরও দিতে পারে। লিথিয়ামের সাথে তোমরা কোশ্চেন ব্যাংক থেকে অবশ্যই কোশ্চেন আনসার সলভ করবে, তাহলে তোমাদের নিজেদের ধারণাটা পরিষ্কার হবে। প্রশ্ন এরকম আসতে পারে, লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, সিজিয়াম, এদেরকে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম অনুযায়ী সাজাও। তো তোমরা কি দেখেছো? তোমাদের তো ছড়াও মনে আছে, গ্রুপ 1 এর ধাতুগুলো মুখস্থ এতদিন হয়ে গেছে। কি দেখতে পাবো আমরা? যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম, এরা গ্রুপ 1 অর্থাৎ ক্ষার ধাতু। তো এদের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম কিরকম হবে? লিথিয়াম সবচেয়ে ছোট হবে, তারপর পটাশিয়াম হবে, তারপর সোডিয়াম হবে, তারপর সিজিয়াম, এরকম হবে। যদি এরকম প্রশ্ন আসে যে ফ্লুরিন, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, এগুলো দেখেই কি মনে পড়ে গেল? হ্যালোজেন, গ্রুপ 17, উপর থেকে নিচে নামবো তাহলে কমবে বাড়বে, তাহলে সবচেয়ে ছোট হয়ে যাবে ফ্লুরিন, সবচেয়ে ছোট ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এই দুটো গেল শ্রেণী বরাবর। এবার যদি গ্রুপ বরাবর গেল, পর্যায় বরাবর কিছু দিয়ে দেয় তোমাদেরকে, যেমন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, আর আমি কি দেখতে পাচ্ছি? এটা গ্রুপ 1 না, এটা পর্যায় 1। পর্যায় 1-এ লিথিয়াম তাহলে সবচেয়ে বড় হবে, বেরিলিয়াম তারপরে হবে, লিথিয়াম সবচেয়ে বড়, তার চেয়ে ছোট বেরিলিয়াম, তার চেয়ে ছোট বোরন, তার চেয়ে ছোট কার্বন। এর প্রশ্ন হতে পারে কোন ক্ষার ধাতুর আকার সবচেয়ে বড়? এটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এটা গ্রুপ 1। তাহলে গ্রুপ 1-এ যারা আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, গ্রুপ বরাবর আমরা জানি যে উপর থেকে যত নিচে নামবো তত আকার বাড়বে। তাহলে এক্ষেত্রে আকার বৃদ্ধির ক্রম হবে এরকম, লিথিয়াম সবচেয়ে ছোট, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি দেখতে পাচ্ছি? যে সিজিয়াম সবচেয়ে আকারে বড়। তারপরের প্রশ্ন, আকার বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজা। এক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বক্রম অধক্রম কিছু বলেনি, তাহলে বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। আচ্ছা, বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। তো এটা দেখতে পাচ্ছি পর্যায় 1, এটা হচ্ছে পর্যায় 1। পর্যায় 2, 1 তো হাইড্রোজেন, হিলিয়াম। পর্যায় 2-তে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন। তো পর্যায় বরাবর আমরা দেখেছি যে যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব তত আকার বাড়বে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় লিথিয়াম এবং সবচেয়ে ছোট ফ্লুরিন। তো সেই অনুযায়ী আমরা যদি একে সাজাই আমাদের উত্তরটা দাঁড়াবে
লিথিয়াম সবচেয়ে বড়, তারপরে পাবো আমরা অক্সিজেনকে, তারপরে পাবো নাইট্রোজেনকে, তারপরে পাবো ফ্লুরিন। এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, পটাশিয়াম, সিজিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম একে আকারের অধক্রমে সাজাতে হবে। অধক্রম মানে বড় থেকে ছোট, আর এইটা হচ্ছে গ্রুপ 1, এটা গ্রুপ 1। ওই প্রশ্নটা উত্তর করে আমাকে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। মন দিয়ে সব ভিডিও দেখতে থাকো এবং ভালো করে নিজেদের ধারণা পরিষ্কার করো।